একটি সর্বনাশা গুমট ক্লান্ত বিধ্বস্ত রাতের পর সুন্দর একটি নবদিনের সূচনা। আকাশে ঝলমলে রোদ উঠেছে, সূর্যের নরম আলো এসে ছুঁয়ে দিচ্ছে আরহানের মুখশ্রী, যে আলোতে তার ঘুম ভেঙে যায় না, বরং কারো কর্কশ কণ্ঠে অবিরাম ডেকে চলায় তার ঘুম ভেঙে যায়। নাক মুখ কুঁচকে উঠে ঘুমের মধ্যে পিট করে চোখ খুলে দেখতে পায় তার সামনে অলিভিয়া দাঁড়ানো। মেয়েটার ফর্সা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে। আরহান কিছুটা আন্দাজ করতে পারল কি হতে চলেছে এখন, তবুও ভাবলেশীন ভাবে হাই তুলতে তুলতে বলল, কি সমস্যা? সকাল সকাল ঘুম ভাঙিয়ে কি নাটক শুরু করেছিস? অলিভিয়া চোখ লাল হয়ে আছে। সকালে উঠে যখনই শুনেছে আরহান ঈশানীর বিয়ের কথা, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে বিশ্বাস করেনি কারো কথা, দৌড়ে চলে এসেছে আরহানের কাছে। অলিভিয়া আরহানের দিকে চাইল। ঘুম থেকে ওঠার দরুন মুখটা একটু ফোলা ফোলা লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে কিছুটা কি অমায়িক সুন্দর লাগছে। অলিভিয়া ঢোক গিল, তারপর কান্নারত অথচ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই সত্যি বিয়ে করেছিস? আরহান নিরুদ্বেগ হয়ে বলল, তো বিয়ে কি কেউ মিথ্যে মিথ্যে করে? পাল্টা তেড়া প্রশ্নে অলিভিয়া এবার নিজের বেগ হারিয়ে বসলো, এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তারপরও কিভাবে পারলি? আরহান প্রত্যুত্তর করলো, তুই কি জানতি না আমি তোকে ভালোবাসি না? শুধু বন্ধুর চোখে দেখি, বন্ধুর থেকে বেশি না। অলিভিয়া পাগল প্রায় হয়ে বলতে লাগলো, কেন বাসিস না? আমি যে তোকে ভালোবাসি, কিভাবে দেখবো অন্য মেয়ের সাথে তোকে? তুই এক কাজ কর, তুই ঈশানীকে ডিভোর্স দিয়ে দে। আরহান, আঙ্কেলের কথায় বিয়ে করেছিস, ওকেও তো তুই ভালোবাসিস না। আমি জানি তুই ওকে দয়া করে বিয়ে করেছিস, তাহলে আমাকে বিয়ে করে নে। ওকে ছেড়ে দে, আমি সব ব্যবস্থা করে দেব, ওর সব দায়িত্ব আমি নেব। তুই শুধু আমার আরহান, ছেড়ে দে ওকে প্লিজ। আরহানের দৃষ্টি নিক্ষেপ করলো অলিভিয়ার দিকে। সেই চাহনির মানে উদ্ঘাটন করতে ব্যর্থ হলো অলিভিয়া। আরহান অলিভিয়ার উদ্দেশ্যে বলল, একে মেয়ে মানুষ দুয়ে বন্ধু, একমাত্র এই কারণে তোকে কিছু বলছি না। না হলে যে মুখ দিয়ে সব বলেছিস সেই মুখ ভেঙে গুড়িয়ে দিতাম। আজ প্রথমবার ও শেষবার সুন্দর করে বুঝিয়ে বলছি, আমি বিবাহিত। আমার এই বিবাহিত জীবন তোর মেনে নিতে কষ্ট হলে দূরে দূরে থাকবি। এখন যেতে পারিস। বিবাহিত পুরুষের রুমে এভাবে হুটহাট আসতে হয় না। অলিভিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা আটকে দেয়। অলিভিয়াকে তার মাঝে মাঝে সাইকো মনে হয়। অলিভিয়া রাগে জেদে তখনই নিজের বাসায় চলে যায়। আজ আয়রার গায়ে হলুদ, গতকালের কুলসিত রাতকে ভুলিয়ে দিতেই হয়তোবা এত আয়োজন। জাহিদ চৌধুরী সকালে উঠতে জানিয়ে দিয়েছেন আয়রা ইয়াসিনের সাথে আরহান ঈশানীর বিয়েটাও হবে। একসাথে দুটো বিয়ে শুনে যেন সকলে দ্বিগুণ তোড়জোড় আনন্দ শুরু করেছে। ঈশানী এখন নিজেকে কলের পুতুল মনে হয়, যে যেভাবে চাচ্ছে সে নেচে যাচ্ছে। নিজের উপরে হাসি পেল তার। ঈশানীকে মন থেকে এখনো পুরোপুরি মেনে নিতে না পারলেও মিনারা বেগম সেটা প্রকাশ করলো না। মেয়ের বিয়ের আয়োজনে মা কি হাত গুটিয়ে বসে থাকতে পারে? পারে না, সেও পারেনি। একমাত্র মেয়ের বিয়েতে সে কোনো কমতি চায় না। ছেলে ও স্বামীর সাথে যদিও এখনো তার দূরত্ব মেটেনি, তবুও সকলের সামনে যথাসম্ভব স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। কিন্তু এই যে কথায় আছে, মানুষের মুখ রশি দিয়ে আটকানো যায় না। যেমন একটু আগে একজন মহিলা কথায় কথায় মুখ বেঁকে দুঃখ প্রকাশ করলেন, তোমার ছেলের সাথে খারাপ হয়েছে গো। অমন সোনার টুকরো ছেলের কপালে নাকি শেষমেশ এমন মেয়ে পড়লো। ছি। মিনারা বেশি কথা বাড়ালেন না, প্রত্যুত্তর করলো, আল্লাহ তাআলা লিখে রেখেছিল, আর কি করার। তারপরে উঠে চলে গেলেন। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যার আগে আগে। চারিদিকে ঝুলছে হলুদ, সবুজ আর গোলাপি কাপড়ের পর্দা। হাওয়ায় দুলে তারা যেন নিজেরাও নেচে উঠছে। গাছে গাছে জ্বলছে ফেরারি লাইট, আর মাঝখানের মঞ্চটা ফুলে ফুলে সেজে উঠেছে। গোলাপ, রজনীগন্ধা আর কৃত্রিম আলোয় ঝলমল করছে কনের নাম লেখা কাঠের কাট আউট। তার পাশে একরকম সাজে আর একটি মঞ্চ সাজানো হয়েছে। যেহেতু ঈশানী ও আরহানের বিয়েও একই বাড়িতে হচ্ছে, তাই তাদের গায়ে হলুদ ও বিয়ে একই সাথে হচ্ছে। চৌধুরী বাড়ির বিস্তৃত বাগান চুলে যেন খুশির ঝলকানি বয়ে যাচ্ছে। আয়রা ও ঈশানী দুজনকেই হলুদ শাড়ি পরিয়ে রেডি করেছে পার্লারের মহিলা। প্রথমবারের মতো শাড়ি পরায় সেটা সামলাতে মারাত্মক হিমশিম খাচ্ছে ঈশানী। শুধু মনে হচ্ছে এখনই খুলে যাবে আর ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তবুও খুব সাবধানে দুহাত শাড়ি একটু উঁচু করে আয়রার পিছে নিয়েছে। উদ্দেশ্য বাগানে যাওয়ার। তার হঠাৎ হয়ে যাওয়া বিয়ের গায়ে হলুদ আজ। আরহান অত্যাধিক মাত্রায় বিরক্ত। এরকম ঘটা করে গায়ে হলুদ বিয়ে কোনোটাই তার পছন্দ হচ্ছে না। বিয়ে তো হয়েই গেছে, এখন এগুলোর কি দরকার? কিন্তু জাহিদ চৌধুরী কারো কথা শোনেনি, নিজের মর্জি চালিয়ে গেছে। ছোট বোনের বিয়েতে তার বিয়ে হচ্ছে, ব্যাপারটা তার কাছে খুবই এম্বারেসিং। কিন্তু কিছু করার নেই।
বাবার জেদের কাছে পরাজিত সে বিরক্তি ভাব নিয়ে সাদা পাঞ্জাবি পরল, চুল আশ্রে বেরিয়ে পড়ল। আয়রা ও ঈশানীকে তাদের জায়গায় বসানো হয়েছে। আয়রা একটার পর একটা পোজ দিয়ে যাচ্ছে, ফটোগ্রাফার ছবি তুলেছে। ঈশানী রোবটের মতো বসে আছে, দুই একটা ছবি তুলছে আয়রার ধমকানিতে। জাহিদ চৌধুরী, মিনারা বেগম সকলেই বাগানে উপস্থিত। আরহান আসলে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করবে। জাহিদ চৌধুরী ছেলের এরকম বেলাগাম থাকায় ভীষণ বিরক্ত হলো। ছেলের রুমের উদ্দেশ্যে পা বাড়ালে আরহানকে দেখতে পেল। আরহান বাবা মার সামনে আসলো। জাহিদ চৌধুরী ঝাড়ি দিয়ে বলে, সময় জ্ঞান নেই তোমার? আরহান প্রত্যুত্তর করলো না। মিনারা বেগম সকলকে তাড়া দিলেন। আরহানকে ঈশানীর পাশে বসানো হলো। আরহান আর ঈশানীর মাঝে ইঞ্চি কয়েক দূরত্ব। আরহানের শরীরে ল্যাভেন্ডার পারফিউমের ঘ্রাণ অনায়াসে ঈশানী পাচ্ছে। তার শরীর কেমন যেন এক শিহরণ বয়ে গেল। শক্ত হয়ে বসে রইল সে। সবার প্রথম মেয়েকে গায়ে হলুদ লাগানো। মিনারা বেগম পরপর ঈশানী এবং আরহানকেও দিয়ে সরে এলেন। একে একে সকলের গায়ে হলুদ মাখিয়ে নিজেরা হলুদ খেলায় মেতে উঠলেন। আরহানের শরীর চুলকাচ্ছে এসব হলুদ লাগিয়ে। তার এখনই গোসল করা প্রয়োজন, না হলে থাকতে পারবে না। সে উঠে দাঁড়ালো। রুমের উদ্দেশ্যে পা বাড়াতে পাঞ্জাবির পিছনে টান অনুভব করলো। পিছু ফিরে দেখতে পায় ঈশানী পিঠের নিচে একটু অংশ খামচে ধরেছে। আরহান সেভাবেই বলল, কি হয়েছে? ঈশানী ভীষণ হাঁসফাঁস করলো, এদিক ওদিক চাইলো, তারপর আবার আরহানের দিকে তাকিয়ে মাথা নিচু করে কণ্ঠ নামিয়ে বলল, আর উপকে ডেকে দিবেন? আরহান ঈশানীকে পর্যবেক্ষণ করলো। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিছু একটা নিয়ে নার্ভাস লাগছে। আরহান চারপাশে চোখ ঘুরিয়ে ফের শুধালো, আয়রা তো মনে হয় রুমে চলে গেছে, কোনো সমস্যা? ঈশানী পর্যায়ে আরো ভীত হলো, বুকটা কেমন দুরু দুরু করছে, লজ্জায় মাথা নুইয়ে ফেললো। সেভাবে মিনমিন স্বরে বলল, আসলে আমি ওর রুমে যাব, কিন্তু আমার শাড়ি খুলে গেছে মনে হয়, একটু কাউকে ডেকে দিন না প্লিজ। আরহান নিজেও কিছুটা অপ্রস্তুত হলো। আশেপাশে তাকিয়ে দেখলো পরিচিত কেউ আছে কিনা। বাড়ির কেউ এদিকে নেই, আর বাকি যারা আছে সকলেই হলুদ খেলায় ব্যস্ত। আরহান ঈশানীকে বলল, দাঁড়িয়ে পড়। ঈশানী ভ্যাবাচাকা খেয়ে যায়, চোখ মুখে প্রশ্ন নিয়ে তাকায়, বোঝার চেষ্টা করছে আরহান কি বলছে। তখনই আরহান নিজের হাত বাড়িয়ে দিয়ে আবার বলে, দাঁড়িয়ে পড়, আমি দিয়ে আসছি, আশেপাশে তেমন কেউ নেই। ঈশানী তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। তার ঘরে যাওয়ার ভীষণ জরুরি, এভাবে কতক্ষণই বা বসে থাকা যায়। আরহান তখনও হাত বাড়িয়ে আছে। ঈশানীর কোনো হেলদোল নেই দেখে সে হাত নামিয়ে নেয়, তারপর কিছু না বলে হাঁটা শুরু করে। ঈশানীর যেন সদ্বিদ ফিরল, সে দ্রুত উঠে দাঁড়ায়, কোনো রকম শাড়ি হাতে নিয়ে আরহানের পিছে ছুটলো। শাড়ির সাথে আটকে পড়ে যেতে নেয়, পড়ে যাওয়ার থেকে বাঁচতে হাতের সামনে যা পেয়েছিল সেটাই আঁকড়ে ধরে না দেখে, কিন্তু শেষ রক্ষা হয় না। ধপাস শব্দ করে পড়ে যায় ঈশানী, মুখ থেকে বের হয় ব্যথাতুর শব্দ। এদিকে আরহান হঠাৎ নিজের পাঞ্জাবিতে টান অনুভব করে, কিছু বুঝে ওঠার তার পিঠের উপর ভারী কিছু আশ্রে পড়ে। হঠাৎ করে হয়ে যাওয়া তাল সামলাতে না পেরে আরহানও পড়ে যায় মুখ থুবড়ে, আর আরহানের পিঠের উপর পড়ে থাকে ঈশানী। বাগান থেকে কিছুটা দূর চলে আসায় এদিকটায় তেমন মানুষ ছিল না। দু একজন পথচারী দেখে এগিয়ে আসলো, ঈশানী আরহানকে টেনে তুললো। ঈশানী মাটিতে বসে রয়। আরহান রাগান্বিত চোখে ঈশানীর দিকে তাকায়, চোখ লাল হয়ে আছে তার, কিন্তু ঈশানীর ক্রন্দনরত মুখ থেকে আর কিছু বলে না। এগিয়ে যায় ঈশানীর দিকে, সে পা ধরে কেঁদে যাচ্ছে, হাত সরিয়ে পা দেখতে যায় আরহান। ঈশানী বাধা দিতে চাইলে আরহানের লাল চোখে যে সাহস হয় না, চুপসে যায়। আরহান দেখে ঈশানীর কানে আঙ্গুলের নখ উঠে এসেছে, বোধহয় কোনো ইটের সাথে লেগেছে। কপালে আঙ্গুল ঘষে ঈশানীকে রাগান্বিত কণ্ঠে বলে, এভাবে দৌড়ে আসার কোনো দরকার ছিল? কি অবস্থা হয়েছে দেখছো? ঈশানী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিছু বলছে না। আরহান স্থির নেত্রে চাইলো, তারপর আবার গম্ভীর কণ্ঠে বলল, হাঁটতে পারবে? ঈশানী কোনো রকম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আরহান নিজের হাত বাড়িয়ে দেয়, ঈশানী টেনে উঠাতে নিলে সে ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয়, মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে আহ। পরে ঈশানী অনুভব করে তার পেলব শরীর শূন্যে ভাসছে। সে ভয়ে আরহানের বুকের কাছে পাঞ্জাবির অংশ খামচে ধরে চোখ বন্ধ করে। চোখ আস্তে করে খুললে চোখের সামনে আরহানের মুখশ্রী দেখতে পায়, বুঝতে পারে লোকটা তাকে কোলে তুলে নিচ্ছিল। লজ্জায় যেন মুচড়া গেল মেয়েটার, হৃৎপিণ্ডের গতিবিধি বাড়ালো, হাত নাড়িয়ে ছটফটিয়ে বলে উঠল, কি করছেন? নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখলে খারাপ মন্তব্য করবে, প্লিজ নামিয়ে দিন। আরহান স্থবির দৃষ্টি নিপাত করলো ঈশানীর দিকে, তারপর ভাবলেশীন গম্ভীর কণ্ঠে বলল, হেঁটে যেতে পারলে আর কোলে নিতে হতো না, আর বাড়ি ভর্তি মানুষ জানে তুমি আমার বিয়ে করা বউ।
ঈশানীর হৃৎপিণ্ডটা যেন মুহূর্তে ধক করে উঠল। বউ, ছোট্ট একটা শব্দ, অথচ কি যেন এক অদ্ভুত শক্তি এই শব্দটা। ঈশানী আর কিছু বলতে পারলো না, শুধু নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। আরহান এমন ভাবে যাচ্ছে যেন আশেপাশে কেউ নেই। এটা তার রোজকার কাজ। সে তার মতো সিঁড়ি ডিঙিয়ে সোজা নিজের ঘরে চলে গেল। ঈশানীকে বিছানায় বসিয়ে দিল। আলমারির ক্লোজেট খুলে সেখান থেকে ফার্স্ট এইড বক্স বের করে এনে ঈশানীর পায়ের কাছে বসলো। ঈশানীর পায়ে হাত দিতে নিলে ঈশানী পা সরিয়ে নেয়, ইতস্তত করে বলে, কি করছেন আপনি? আমার বড় পায়ে হাত দিবেন না প্লিজ। আরহান কপাল কুঁচকে তাকায় ঈশানীর পানে, চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে বলে, পায়ে হাত না দিয়ে ট্রিটমেন্ট করবো কিভাবে আজব? এখন তুমি আমার পেশেন্ট, তাই এসব ফালতু কথা বাদ দিয়ে পাটা দাও। আরহান এক প্রকার জোর করে ঈশানীর পা এনে উড়ুতে রাখলো। ঈশানী নিজের চিবুক এনে ঠেকালো নিজের গলার কাছে। আরহান ঈশানীর ক্ষত স্থানে রক্ত মুছে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে নিলে ক্ষত স্থান জ্বলে ওঠে। সে ব্যথায় চোখ খিচিয়ে বন্ধ করে নিয়ে এক হাতে আঁকড়ে ধরে বিছানার চাদর, অন্য হাতে খামচে ধরে আরহানের প্রশস্ত কাঁধ। আরহান কিছু বলে না, নিজের কাজ শেষে ব্যান্ডেজ করে দেয়। তারপর ঈশানীকে আবার কোলে তুলে নেয়, উদ্দেশ্য তাকে নিজের ঘরে রেখে আসা। এদিকে ঈশানী লজ্জায় আবারও হাঁসফাঁস করতে থাকে, বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পেটা করছে। দিনটা শুক্রবার, একটি রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। দিনটিকে আরো বেশি সুন্দর, স্নিগ্ধ, কাল্পনিক লাগছে আয়রার কাছে। লাগবেই না বা কেন? আজ তার প্রণয়ের পূর্ণতার দিন, তার অনুরাগ, কামনা, হৃদয় অনুভূতি ও আকাঙ্ক্ষা পূরণের দিন। আর কল্পলোকের কল্পপুরুষকে সে নিজের করে পাবে। তার হৃদয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। এই পথটা মোটেও সহজ ছিল না। নিজের ভার্সিটির লেকচারকে পটানো কি চারটিখানি কথা? মুচকি মুচকি হেসে এসবই ভাবছিল আয়রা। তখনই মিনারা বেগম প্রবেশ করলেন, হাতে তার খাবারের প্লেট, প্লেটে সাজানো অল্প কিছু খিচুড়ি আর 2-3 পিস গরুর মাংস। তিনি এসে মেয়ের পাশে বসলেন, খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোল মাখাতে মাখাতে বললেন, নে হা কর, কবে আবার তোকে নিজের হাতে খাওয়ানোর সুযোগ হয় কে জানে। তুই তো আমার হাতে ছাড়া খেতেই চাস না। ও বাড়িতে গিয়ে একদম অনিয়ম করবি না, নিজের যত্ন নিবি, শ্বশুর শাশুড়ি ভরের কথা শুনবি। মিনারা বেগম নিজেও কেঁদে দিলেন এই পর্যায়ে। তবু মেয়েকে মিশি মিশি রাগ দেখিয়ে বলল, খাবার প্লেটে বসে কাঁদতে নেই, বলেছি না আগে। কাঁদছিস কেন পাগল মেয়ে? আয়রা এবার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, মা, আমি বিয়ে করব না, তুমি ওদের না করে দাও। তোমাকে ছাড়া, বাবাকে ছাড়া, ভাইয়াকে ছাড়া, ঈশানীকে ছাড়া কি করে থাকবো আমি? একটুও পারবো না মা, আমি করব না বিয়ে। মিনারা বেগম হাসলেন মেয়ের পাগলামিতে, কপালে চুমু খেয়ে বললেন, শোনো পাগল মেয়ের কথা, প্রতিটি মেয়েকেই অন্যের ঘরে যেতে হবে। নিজ ঘর পরিবার ছেড়ে অন্য ঘর পরিবারকে আপন করে নিতে হয়, এটাই নিয়ম। সেখানে তোর জন্য অনেক সুখ অপেক্ষা করে আছে মা। ইয়াসিন তোকে ভীষণ ভালোবাসে, ও তোকে ভালো রাখবে আমার বিশ্বাস। তখন আর আমাদের মনেই পড়বে না। আয়রা একটু লজ্জা পেল। পরক্ষণে কল্পপুরুষের কথা মনে করে হৃদয়ে শান্তি অনুভব করলো। আবার পরিবারের কথা মনে করে মনে বিষাদ ছেয়ে যায়। এক অন্যরকম অনুভূতির সাথে পরিচয় হলো আয়রার, যেখানে পূর্ণতা, সুখ ও ফেলে আসা অতীতের স্মৃতি, বিষাদ। জুম্মার পরপর পক্ষ রওনা দিয়েছে, কিন্তু ঢাকা শহরের অসহ্য জ্যামে উত্তরা থেকে ধানমন্ডি আসতে সময় নিয়েছে 3.5 ঘন্টা। চৌধুরী বাড়ির সামনে বরের গাড়ি থামাতেই চারিদিক ছড়িয়ে পড়লো, বর এসেছে, বর এসেছে। আয়রা খামচে ধরলো ঈশানীর হাত। তার বুক দুরু করছে, শরীর কাঁপছে, কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। ঈশানী চাইলো আয়রার দিকে। মেয়েটির মুখে একটা লাজুক তৃপ্তির হাসি, অথচ চোখ জুড়ে যেন কত ভয়, বিব্রত বোধ, লজ্জা মাখায়। ঈশানী ভাবলো ভালোবাসার মানুষকে বিয়ে করার অনুভূতি বোধহয় এরকমই। ঈশানী উদাস চোখে চাইলো। জানালা ভেদ করে সেই আকাশ পানে সাদা মেঘগুলো কালো বর্ণে রূপান্তর হয়েছে। থেকে থেকে বাতাস ছড়াচ্ছে, হয়তো রাত বৃষ্টি হবে। কিছুক্ষণ পর কাজী সহ রুমে প্রবেশ করে জাহিদ চৌধুরী, মিনারা বেগম, আরো কিছুজন। মিনারা বেগম এসে বসেন মেয়ের পাশে, মেয়ের মাথা হাত বুলিয়ে দিয়ে হাত নেয় নিজের হাতের মুঠোয়। আয়রা প্রচন্ড কান্না পায়। এরপর কাজী আয়রা স্বাক্ষর নিতে কাবিননামা এগিয়ে দেয়। আয়রা কাপা হাতে কলম নেয়, কিছুক্ষণ সময় নিয়ে কাপা কাপা হাতে সাইন করে। এরপর ধর্মীয় নিয়ম অনুসারে কাজী কবুল বলতে বলে। আয়রা এবার ডুকরে কেঁদে ওঠে। মিনারা বেগম মেয়েকে জড়িয়ে নেয়। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছুটা শান্ত হলে আয়রা ক্ষীণ কণ্ঠে বলে, কবুল। সকলে একত্রে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজে এবার যায় ছেলের কাছে। ইয়াসিনকে সাইন করতে দিলে সে সঙ্গে সঙ্গে সাইন করে দেয় এবং তখনই কবুলও বলে ফেলে।
এক দফা হাসির রোল পড়ে যায় চারিদিকে। ইয়াসিন মোটেও বিব্রত হলো না, বরং বিয়ের এত নিয়ম কানুনে বিরক্ত হলো। এখনো সে তার প্রাণ নাসিনীকে দেখেনি। তার অস্থির লাগছে এত সব নিয়মে, তার ধৈর্য আর কুলাচ্ছে না যেন। আয়রা ইয়াসিনের বিয়ে পড়ানো হলো, কাজে আবার যায় ঈশানীর কাছে। আরহান ঈশানীর রেজিস্ট্রি বিয়ে সেদিন রাতে হয়েছিল। যদিও ঈশানীর 18 বছর না হওয়া নিয়ে কাজে দোনামোনা করছিল, কিন্তু কিছু টাকা দেওয়ায় সে সেটাও করে দিয়ে আজ শুধু ধর্মীয় মতে কবুল পড়ানো হবে। জাহিদ চৌধুরী গিয়ে দাঁড়ালো ঈশানীর পাশে। মেয়েটা মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু বলতে নিলে মিনারা বেগম এসে ঈশানীর পাশে বসে, মেয়েটাকে আগলে নেয়। ঈশানী ছোট মাকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। জাহিদ চৌধুরী খুশি হয়, সে জানতো তার মিনা কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারতো না। স্ত্রীর প্রতি তার ভালোবাসা সম্মান আরো বেড়ে যায়। মিনারা বেগম ঈশানীর চোখের পানি মুছিয়ে দিলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, এখন তোর ছোট মা হয়ে এসেছি, নিজের মেয়ের বিয়েতে মেয়েকে আগলে নিতে। তবে আরহানের মা হিসেবে আমি এখনো তোকে নিজের ছেলের বউ বলে মানিনি। কখনো মানতে পারবো কিনা জানি না, তবে ছোট মাকে তুই সবসময় পাশে পাবি। ঈশানী জড়িয়ে ধরলো মিনারা বেগমকে, তারপর কাঁদতে কাঁদতে বলল, তুমি ছোট মা হয়েই থাকো ছোট মা। তুমি যখন এভাবে আমায় জড়িয়ে ধরো না, আমি তোমার মাঝে আমার মাকে খুঁজে পাই। কোনো কিছু লাগবে না আমার, তুমি আমাকে আগের মতো ভালোবাসো শুধু। জাহিদ চৌধুরী মিনারা বেগমের কাঁধে হাত রাখলেন, তারপর বললেন, কাজী বসে আছে তো? মিনারা বেগম নিজেও চোখ মুছলেন। ঈশানীকে কবুল বলার জন্য বললে ঈশানী কিছুটা সময় নিয়ে কবুল বলে। সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আরহানের কাছে যায় এবার। আরহানও বেশি সময় নেয় না, কবুল বলে সম্পন্ন করে নিজের বিয়ে আবদ্ধ হয় বিবাহ নামক পবিত্র বন্ধনে। জড়িয়ে যায় সারা জীবনের জন্য ভালোবাসার মানুষকে। বিয়ে করা যতটা আনন্দের, সুখের, তৃপ্তির, অথচ বিদায় জিনিসটা তত বেদনাদায়ক, হৃদয় বিদারক। জাহিদ চৌধুরী ইয়াসিনের হাত ধরে ভারী কণ্ঠে বললেন, আমার কলেজার টুকরা তোমাকে দিচ্ছি বাবা, আমার রাজকন্যা, আগলে রেখো, যত্নে রেখো। তোমার কাছে আমার কোনো চাওয়া নেই আমার মেয়ের সুখ ছাড়া। ইয়াসিন শ্বশুরের হাত নিজের হাতের মুঠোয় নিল, এবার আস্থা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার রাজকন্যা আমার রাজ্যে রানী হয়ে থাকবে। অভিযোগ করার সুযোগ পাবেন না ইনশাআল্লাহ। আয়রা কেঁদে যাচ্ছে, একবার মাকে জড়িয়ে ধরে কাঁদছে, ঈশানীকে জড়িয়ে ধরে কাঁদছে। ঈশানী নিজেও বউ সাজে আয়রাকে জড়িয়ে ধরে কাঁদছে। তার খুব কষ্ট হচ্ছে। জাহিদ চৌধুরীকে দেখে বুকে হামলে পড়ে আয়রা। বাবার পাঞ্জাবি ধরে কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বলে সে যাবে না। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বরের কাছে নিয়ে যেতে লাগে। আয়রার দূরে দাঁড়ানো আরহানকে দেখতে পেয়ে বারবার হাত ছড়িয়ে ছুটে যায় ভাইয়ের কাছে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরহানের চোখেও পানি আটকে রাখতে পারছিল না বলে দূরে ছিল। তার ছোট্ট পাগলি বোনটা কত বড় হয়ে গেছে। আজ তার বিয়ে, চলে যাচ্ছে অন্যের ঘরে। আয়রা ভাইকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, হাত উঁচু করে পাঞ্জাবির হাতার অংশ দিয়ে চোখ মুছে। তারপর আয়রাকে সোজা নিয়ে যায় বরের সামনে। আয়রার হাত ইয়াসিনের হাতে দিয়ে বলে, এবারই সবচেয়ে দামি সম্পদ তোমায় দিচ্ছি, অবহেলা করো না কখনো। ওর ছেলে মানুষই পাগলামি মানিয়ে নিও। আমার বোন আমার কাছে ছোট্ট পুতুলের মতো। আমার পুতুলের গায়ে যেন একটা আঁচড় না লাগে, দুঃখের বাতাসও যেন না লাগে। ইয়াসিন হেসে ফেলল, আশ্বস্ত করে বলল, এরকম কখনোই হবে না ভাই। আপনার বোনের প্রাণে আমার প্রাণ বাঁধা। ওকে কষ্ট দেওয়া মানে নিজেকে কষ্ট দেয়া। কেউ কি নিজেকে কষ্ট দেয় বলেন? আরহান ইয়াসিনের পিঠে চাপড় মারল। বরপক্ষ আয়রাকে নিয়ে বেরিয়ে পড়ল। আয়রা চলল নিজের চিরচেনা পরিচিত সেই ঘর, সেই ঘরের মানুষ, সেই ঘরের ঘ্রাণ, মায়ের হাতের রান্না, বাবার আহ্লাদ, ভাইয়ের শাসন ও ঈশানীর ভালোবাসা রেখে নিজের প্রণয় পুরুষের হাত ধরে নতুন জগৎ সাজাতে ইয়াসিনদের বাড়িতে পৌঁছে সকল নিয়ম নীতি ও রীতি মানতে মানতে বেশ রাত হয়েছে। ঘড়ির কাঁটা এখন 11টায়। আয়রাকে সবে ইয়াসিনের ঘরে রেখে গেছে কিছু মেয়ে। সম্পর্কে কয়েকজন তার যা হয়, কয়েকজন ননদ বোধহয়। কানে কানে বলে গেছে অনেক অসভ্য কথা। আয়রা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তারা হেসে চলে যায়। রুম নিস্তব্ধ হলে সে চোখ তুলে চায়। আজ প্রথমবার সে ইয়াসিনের রুমে এসেছে। রুমটা ছিমছাম সুন্দর। রুমের সাথে লাগোয়া ব্যালকনি বেশ পছন্দ হয়েছে। নীরব চোখে পর্যবেক্ষণ করছিল তার আর ইয়াসিনের কক্ষ। হ্যাঁ, তাদের নিজস্ব কক্ষ। নিজস্ব মানুষটার সাথে এই ঘরে স্বপ্ন বুনবে সে। তখনই দরজা ঠেলে প্রবেশ করে ইয়াসিন। আয়রা দ্রুত ঘুমটা নামিয়ে দেয়। ইয়াসিন এসে ঠায় দাঁড়িয়ে রয়, কোনো কথা বলে না, এগিয়েও আসে না। 5 মিনিট ধরে রুমে কোনো সাড়া শব্দ না পেয়ে আয়রা কৌতূহল ঘোমটা তোলে। সঙ্গে সঙ্গে শরীরে শীতল স্রোত বয়ে যায়। এক জোড়া তৃষ্ণার্ত চোখ ঈগল পাখির ন্যায় চেয়ে
যেন কত বছর তৃষ্ণা মেটাচ্ছে। আয়রা চুটকি দিলে তার চেতনা আসে, এগিয়ে আসে আয়রার দিকে। আয়রা পাশে বসে বলে, আজ আমার রুম প্রকৃত পূর্ণতা পেল। আমার হৃদয় শীতলকারী আমার কক্ষে আমার বিছানায় বসে আছে। আমার জীবনে আর কিছুই চাওয়ার নেই। আমার সকল চাওয়া তোমাকে পাওয়ার সাথে সাথে পূর্ণতা পেয়েছে। আয়রা তৃপ্তির হাসি আসলো, মন কুঠিরে যেন এক পশলা বৃষ্টি হয়ে গেল। শীতলতা অনুভব করলো, মুখে কিছু বলতে পারলো না, শুধু চেয়ে রইল সেই কালো মনি জোড়া মায়ায়। এখানে সকল রহস্য, এই চোখের রহস্য ভেদ করতে অক্ষম সে। ইয়াসিন আয়রার হাত ধরে বলল, পোশাক পাল্টে অজু করে আসো যান। দুজনে আল্লাহর অনুগত্য পালন করে এই রাতের আমাদের নতুন জীবন শুরু করব। আয়রা মাথা ঝাঁকিয়ে নেমে যায়, সুটকেস থেকে একটি সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়। ফুলে সজ্জিত বিছানায় বসে ঈশানে মাথায় তার এক হাত। ঘোমটা দুজন মহিলা তাকে এই ঘরে দিয়ে গেছে প্রায় ঘন্টা খানেক হয়। যাওয়ার আগে অদ্ভুত সব কথা বলে ভয় ঢুকিয়ে গেছে ঈশানীর মনে। দুরু দুরু বুকে সে অপেক্ষা করছে আরহানের। মহিলা দুজন বলেছে স্বামী আসার আগে এখান থেকে যেন না উঠে। সেও বাধ্য মেয়ের মতো কথা শুনেছে। বসে বসে অপেক্ষা করতে করতে ফিরে গেল সে গতকাল সন্ধ্যায়, যখন পায়ে ব্যথা পেয়ে আরহান তাকে নিজের রুমে নিয়ে আসে। ঈশানীর পায়ে ব্যান্ডেজ করার সময় ঈশানী জিজ্ঞেস করেছিল আরহানকে, কেন জড়ালেন আমার কলঙ্কিত জীবনের সাথে আপনাকে? আরহান হাত থেমে যায় এক মুহূর্ত, পরপরে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে বলে, নিজেকে কলঙ্কিত করতে। ঈশানী এবার বাঁকা হাসলো, তারপর তেসরা ভাবে জবাব দিল, দয়া করে বিয়ে করেছেন আমায়, তাই না? আমি সারা জীবন দয়ার পাত্র হয়ে থেকে গেলাম, ছোট থেকে চাচুর, আর এখন আপনার। আমার জীবন। শেষ কথাটা নিজেকে উপহাস করে বলে। আরহান হাতে ব্যান্ডেজ করে তাকায় ঈশানীর দিকে। ঈশানীর চোখে চোখ রেখে বলে, এই চৌধুরী বাড়িতে যতটা অধিকার আমার আয়রার আছে, ঠিক ততটা অধিকারই তোমারও আছে। আর বাবা মা তোমাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে কি তোমার সন্দেহ আছে? ঈশানী মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়। আরহান আবার বলে, তাহলে নিজেকে তাদের কাছে দয়ার পাত্রী বানিয়ে তুমি তাদের ভালোবাসা ছোট করছো। আর রইল আমার কথা, আমার কাছে তুমি আমার দায়িত্ব। অন্যান্য আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক না, আমি জানি। আমি তোমাকে নিয়ে স্ত্রীর মতো কিছু অনুভব করি না ঠিকই, তবে এতটুকু বলতে পারি, এই আরহান মীর চৌধুরী কখনো দায়িত্বের অবহেলা করে না। আমাদের সম্পর্কের এখন শুধুমাত্র সময় প্রয়োজন। আশা করি তুমি সেটা দিবে। আর তুমি নিজেও এখনো বাচ্চা, বিয়ে হয়েছে বলে সংসার নিয়ে থাকবে সেটা না। নিজের মতো পড়াশোনা নিজের ইচ্ছে মতো সব করতে পারো, সমস্যা নেই। তবে হ্যাঁ, নিজেকে সবার আগে নিজের সম্মান করতে হয়। বারবার কলঙ্কিত কলঙ্কিত বলে তুমি নিজেকে অসম্মান করছো। নারীদের শক্ত হতে হয়, কংক্রিটের মতো শক্ত, যাতে যে কোনো ঝড়ো হাওয়া উড়িয়ে নিয়ে যেতে না পারে। নিজেকে প্রস্তুত করো, নিজের কঠিন রূপে প্রস্তুত করো মেয়ে। আর এসব বাজে কাজ যেন তোমার মুখে না শুনি। বলে ঈশানীকে কোলে তুলে নেয়। খট করে দরজা খোলার শব্দ ঈশানী ভাবনার জগৎ থেকে ফিরে আসে। শাড়ির একাংশ খামচে ধরে নিঃশ্বাসের গতি বাড়াতে থাকে। ওই মহিলাদের কথা মনে পড়ে ভয়েরা দানা বাঁধতে শুরু করে। আরহান নিজে শেরওয়ানি খুলতে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করে একটা টি শার্ট ট্রাউজার মাথা মুছতে মুছতে বের হয়। ঈশানী তখনই ওভাবেই মূর্তির মতো বসে থাকতে দেখে ভাস পড়ে। হালকা কেশে ঈশানীর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলে বৃথা হয়। ঈশানী যেন নিঃশ্বাসও নিচ্ছে না, এমন ভাবে বসে আছে। আরহান ঈশানীর উদ্দেশ্যে বলে, এভাবে বসে আছো কেন? গরমে এসব পরে ঘোমটা দিয়ে আছো কেন? অসহ্য লাগছে না? চেঞ্জ করে নাও। বলে রুমে রাখা সোফায় বসে পড়ে। ঈশানী নড়ে চড়ে ওঠে, তারপর ঘুমটা উঠিয়ে নিচে নামে। এদিকে ওদিকে তাকিয়ে দেখে তার কোনো পোশাক নেই এখানে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আরহান। বসে কতক্ষণ ওখানে পর্যবেক্ষণ করছিল। শাড়ি পরে বউ সাজে মেয়েটাকে চমৎকার সুন্দর লাগছে। ফর্সা গায়ে লাল বেনারসি যেন গোলাপ ফুলের মতোই ফুটে আছে। মুখে ভারী মেকআপের আস্তরণ, যদিও মেকআপ ছাড়া মেয়েটাকে বেশি ভালো লাগে। একটা আলাদা মায়া কাজ করে। শাড়ি পরায় এখন আর বাচ্চা লাগছে না, বরং একজন রূপবতী যুবতী মেয়ে লাগছিল। আরহান এসবই ভাবছিল। হঠাৎ খেয়াল হলো ঈশানী দরজা খুলছে। আরহান পিছন থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ঈশানী পিছনে ফিরল, নত মস্তিষ্কে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, আমার রুমে আমার ড্রেস আনতে। এই রুমে আমার কোনো ড্রেস নেই। আরহান উঠে দাঁড়ালো, ঈশানীকে বলল, তুমি এখানেই বসো, আমি আনছি। দেখা যাবে আবার শাড়ি নিয়ে পরে গেছো।
ঈশানী লজ্জা ও বিব্রত করলো। আরহান কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে জিজ্ঞেস করলো, তোমার পোশাক কোথায় পাবো? ঈশানী প্রত্যুত্তর করলো, ক্লোজেটের ডান পাশে। 5 মিনিট পর আরহান এলো, হাতে ঈশানীর পোশাক। ঈশানীকে দিল, সে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। পাক্কা 30 মিনিট পর মেকআপ তুলে গোসল করে বের হয়। এবার বেশ হালকা লাগছে তার, এতক্ষণ দম বন্ধ লাগছিল। ঈশানী বেরিয়ে দেখে বিছানা থেকে সব ফুল নামিয়ে বিছানা ঝেড়ে আরহান শুয়ে পড়েছে। ঈশানী কি করবে, কোথায় শুবে ভাবতে থাকে দাঁড়িয়ে। আরহান চোখের উপরে এক হাত ও পেটের উপর এক হাত দিয়ে টানা হয়ে শুয়েছিল। ঈশানী দাঁড়িয়েছে ঠিক তার পায়ের কাছে। কার উপস্থিতি উপলব্ধি করে আরহান চোখ মেলে চায়। সদ্য গোসল করে বেরিয়ে আসা ঈশানীকে তার কাছে স্নিগ্ধ ফুটে ওঠা পদ্ম মনে হচ্ছে। সে নিষ্পলক তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ঈশানীর উদ্দেশ্যে বলল, সারা রাত কি দাঁড়িয়ে থাকবে ওখানে? থাকলে থাকতে পারো, তবে লাইট নিভিয়ে দিয়ে পরে দাঁড়াও, চোখে আলো লাগছে। ঈশানী ইতস্তত করলো, কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। তার ছোট্ট তনু যেন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে অজানা ভয়ে। তটস্থ কিশোরীর হৃদয় তবুও ক্ষীণ কণ্ঠে বলল, না মানে আমি সোফায় ঘুমাইয়া বালিশটা একটু দিবেন? আরহান এবার সোজা হয়ে বসে বলল, তারপর ঈশানীকে বলল, এটা কোনো বাংলা সিরিয়াল না যে তুমি সোফায় ঘুমাবে, আমি বিছানায়। এটাই বাস্তব জীবন। তোমার ভবিতব্য। আমি তোমার স্বামী, 3 কবুল বলে স্বামীর অধিকার দিয়েছ তুমি। এখন আমি সেই অধিকার চাইলে তুমি দিতে বাধ্য। তখন কোনো সিনেমার কাহিনী কাজ করবে না। তাই বলছি, সম্পর্কটাকে স্বাভাবিক নাও। মানিয়ে নিতে না পারো যেভাবে চলছে সেইভাবে চলুক। কিছু যোগ বিয়োগের প্রয়োজন নেই। সম্পর্ক নিজেই তার নিজস্ব রং চিনে রূপ পরিবর্তন করবে। এখন সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ঈশানী ফ্যাঁস করলো, বিব্রত করলো, কিন্তু তার ভিতরের ভয়টা চলে গেল। সেটা পরিবর্তে এসে বাধা বাঁধলো একটা অজানা মুগ্ধতা, শান্তি। সে কিছু বলল না আর, চুপ করে বিছানার অন্য সাইডে শুয়ে পড়লো। আরহান লাইট নিভিয়ে নিজেও শুয়ে পড়লো। ঈশানীর ঘুম ধরছে না, ভিতরটা হাঁসফাঁস লাগছে, এপাশ ওপাশ করে যাচ্ছে। মূলত তার অন্ধকারে ভয় লাগে। এরকম ঘুটঘুটে অন্ধকারে মনে হয় কেউ তাকে দেখছে, ভয়ে ঘুম আসে না। তার উপর একটা ছেলের সাথে একই রুমে একই বিছানায় শুয়ে আছে, আরো অস্বস্তি জেঁকে ধরেছে। যদিও ছেলেটি তার স্বামী, কিন্তু সম্পর্কটা তো অস্বাভাবিক। সে সোজা হয়ে শোয়, তখনই হঠাৎ আরহান তার মুখের উপর উঠে আসে। ঈশানীকে ভয় পেয়ে যায়। মাথায় আসে সেই মহিলাদের বলা কথা। ভয় পেয়ে হুট করে বলে ফেলে, কাছে আসবে না প্লিজ, আমি এখন রেডি রই। আরহান হাত বাড়িয়ে ঈশানীর পাশের টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেয়। তারপর সেভাবে ঈশানীর উপর ঝুঁকে যায়। মূলত ঈশানীর বলা কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সরে সরে আস্তে আস্তে ব্যঙ্গাত্মক স্বরে বলে, তুমি মোটেও বাচ্চা না। আমার মাথায় যেটা আসেনি সেটা তোমার মাথায় ঘুরছে। ইউ আর ভেরি অ্যাডভান্স। ঈশানীর যার পরনায় করুণ করুণ অবস্থা হয়। লজ্জায় চোখ খিচে নিয়েছে। ইস, কি একটা কাণ্ড ঘটে গেল। লোকটা নিশ্চয় তাকে নির্লজ্জ ভাবছে। ঈশানীর সমস্ত শরীরে ছেয়ে গেল অস্থিরতার আস্তরণে। লজ্জায় গাল দুটো হয়ে উঠল। ঈশানী এই মুহূর্তে মনে হচ্ছে, হে ধরনী ফাঁক হও, আমি ঢুকে যাই। কোনো রকম পাশ ফিরে চোখ খিচে শুয়ে থাকলো সে। নিস্তব্ধ মধ্যরাত, চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কিছু নেড়ি কুকুরের ডাক, যার নিস্তব্ধ পরিবেশ এক প্রকার ছেদ টানে। আকাশে সুন্দর থালের মতো চাঁদ উঠেছে। চাঁদের মৃদু আলোয় আলোকিত লাগছে চারপাশে। সেই চাঁদের স্নিগ্ধ আলোয় একজোড়া কপোতপতি বসে চন্দ্রবিলাসে মত্ত, যেন চাঁদের আলোর সৌন্দর্য তাদের গ্রাস করছে। মনোমুগ্ধের ন্যায় চেয়ে থাকে আয়রা। বলল, আজকের চাঁদটা ভীষণ সুন্দর, তাই না? আয়রার পাশে বসে ইয়াসিন। আয়রার মেয়েধীন কোমরে হাত দিয়ে আয়রাকে নিজের সন্নিকটে আনলো আরেকটু। তারপর আয়রার দিকে চেয়ে অপিষ্ট কণ্ঠে বলল, ভীষণ। আয়রা লজ্জা পেল, গাল দুটো লালচে বর্ণ ধারণ করলো। আয়রাকে লজ্জা চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইয়াসিন এবার তার ঘাড়ে মুখ গুজলো। ভেজা উষ্ঠ যুগল নাড়িয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। আয়রা জমে গেছে যেন, শক্ত করে ধরেছে তার শাড়ির আঁচল। নিঃশ্বাসের গতি বেগতিক হচ্ছে, তার কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মিলিয়ে যাচ্ছে। ইয়াসিন এবার চুমুর জায়গায় হালকা করে কামড় বসালো। আয়রা আহ বলে কেঁপে উঠল। ইয়াসিন ছাড়লো না, বরং উঠে দাঁড়িয়ে কোলে তুলে নিল আয়রার ছোট্ট শরীর। আয়রা কপালে নিজের কপাল লাগিয়ে চলল রুমে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, সাথে ভারী হয়ে আছে রুমের বাতাসও। নিঃশ্বাসের শব্দও যেন ভয়ঙ্কর প্রতিধ্বনি দিচ্ছে। ইয়াসিন আয়রাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে ঝুঁকে যায় তার দিকে। ঘরের ড্রিম লাইটের সবুজ আলোতে আয়রার মুখ যেন আরো মায়াবী, আবেদনময়ী লাগছে।
নিষ্পলক তাকিয়ে থাকে ইয়াসিন। আয়রা সেই দৃষ্টি নিতে পারে না। শরীর জুড়ে বয়ে যায় অজানা শিহরণ। চোখ খিচে বন্ধ করে পড়ে ইয়াসিনের বক্ষ দেশের নিচে। ইয়াসিন আলতো করে চুমু দেয় আয়রার কপালে। আয়রা নিজের কপালে স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। অমনি ঝড়ের বেগে একজোড়া ওষ্ঠ আঁকড়ে ধরে তার ওষ্ঠ। সেদিনের মতো শুধু ছুঁয়ে ক্ষান্ত হয় না, বরং উন্মাদ হয় মধুসূদা পানে। গাঢ় থেকে গাঢ় হয় সেই স্পর্শ। সময়ের সাথে তাণ্ডব বাড়তে থাকে। দুটো আলাদা মানুষ, আলাদা দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। প্রণয় পুরুষ ছাড় দেয় না এক রত্তি। দীর্ঘদিনের লালিত ভালোবাসা উজাড় করে দিয়ে আয়রাকে করে তোলে পাগল প্রায়। রাতের দিক প্রহরে রচিত হয় তাদের ভালোবাসার নতুন কাব্য। কিছু ভয়, কিছু ব্যথা, কিছু যন্ত্রণা ও কিছু সুখ মিলিয়ে পরিচিত হয় নতুন জগতের সাথে।